স্যার, আপনি তো ইতিহাসের একেবারে অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনা করছেন দীর্ঘদিন ধরে। ভারত আমাদের প্রতিবেশী, আপনি চাইলে তো প্রতিবেশী পরিবর্তন করা যাবে না। প্রায় ৮০ ভাগ সীমান্ত ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। তো ভারত সরকার তার দেশের গণমাধ্যমকে বাংলাদেশের যেসব তথ্য সংবাদ প্রচারিত হচ্ছে তার মিথ্যা আমরা এখানে দেখেছি, এবং একই রকমভাবে রিউমার স্ক্যানারের মাধ্যমে আমরা দেখেছি বেশিরভাগ সংবাদই মিথ্যা তথ্য দিয়ে করা। আপনার কি মনে হয় যে কেন ভারতের গণমাধ্যমগুলো এরকম করছে, বা ভারত সরকারই বা তাদেরকে কিছু বলছেন না কেন? আবারও ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। দেখুন, দুটো বিষয় আমি এখানে বলতে চাই। প্রথমত ভারতীয় গণমাধ্যমের ভূমিকা, একটা হচ্ছে ভারত সরকারের ভূমিকা। ভারতের গণমাধ্যম, বিশেষ করে কলকাতার গণমাধ্যম, একেবারেই শুরু থেকে তারা সাম্প্রদায়িক যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে তারা এক্সপার্ট। আমি কয়েকদিন আগে একটা টেলিভিশনে বলেছি, ৪৭ সালে যখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে, সেই দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কলকাতার প্রেস। এবং জওহরলাল নেহরু তখন আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে বলেছিলেন, তিনি উষ্মা প্রকাশ করেছিলেন যে কলকাতার প্রেস তো যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য কাজ করছে। ফলে এখন এই ৫ আগস্টের পরে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমি একদম অবাক হইনি। তারা এটা করবে, এটা আমার কাছে প্রত্যাশিতই ছিল। কারণ কি? কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার সরকার যে একটা দানবীয় শক্তি হয়ে উঠল, এর পেছনে তো দিল্লির প্রত্যক্ষ মদত ছিল। কেমন? এবং দেখুন, ভারতকে বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ। এরকম একটি দেশ ১৫টা বছর ধরে তার প্রতিবেশী একটি রাষ্ট্রের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র একটি দল, একজন ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবার চেষ্টা করেছে। এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশে মানুষের রাজনৈতিক প্রত্যাশা, তার কোনো কিছু কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি। এটা ছিল একটা ভারতের সবচেয়ে বড় ভুল। এই অবস্থার মধ্য দিয়ে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শেখ হাসিনার পতন হয়েছে, সেটা তো আসলে ভারতের একটা পরাজয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি আরেক জায়গায় বলেছি যে এখন আমরা আসলে বিজয়ী, আর তারা হচ্ছে পরাজিত শক্তি। এবং আপনি জানেন, যে কোনো বিজয়ের পরেই আমরা জানি যে কাউন্টার কু হয়, যে কোনো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়। পরাজিতরা নানানভাবে চেষ্টা করবে, তারা এখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারা নানানভাবে এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে, এবং তারা করছে, ভারত করছে এবং ভারতের গণমাধ্যম করছে। এই জায়গাতে আমাদেরকে দৃঢ়তার সাথে এগুলো মোকাবেলা করতে হবে। এবং দেখুন, গত ১৫ বছরে শেখ হাসিনাকে অনেকে ফ্যাসিস্ট বলে, আমি তাকে আসলে ফ্যাসিস্ট বলতে চাই না। কারণ কি? ফ্যাসিস্ট শক্তির একটা বড় জায়গা হচ্ছে জাতীয়তাবাদী, দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ। উনি কিন্তু তা করেন নাই। উনি যখন এদেশের মানুষকে দমন নির্যাতন করেছেন, সেটা ফ্যাসিবাদী, ক্ষমতায় থাকার জন্য। আবার একই ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। যে এই শক্তি দেশের স্বার্থকে জলাঞ্জলি, সেটা পদলেহনকারী একটি শক্তি হতে পারে। কেমন? ফলে তাদের এখন আমার শ্রদ্ধেয় জয়নাল আবেদিন ফারুক সাহেব ভাই বলেছেন, সাবেক চিফ হুইপ, যে এই যে তাদের তো একটা এখন মনোকষ্ট আছে, তাদের যন্ত্রণা আছে। কেমন? ফলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তারা এখন পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে, তারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, ইসকনের মতো একটা চরমপন্থী একটা গ্রুপকে তারা মদত দিবে। এই জায়গাতে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমি মনে করি, আপনি যেমনটা বলেছেন, উই ক্যানট চেঞ্জ আওয়ার নেইবার। ভারত, এই প্রতিবেশী আমরা চেঞ্জ করতে পারবো না। ভারতের সাথে এখন আমাদের লড়াইটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই, আমাদের রাজনৈতিক লড়াই। গত ১৫ বছরে যে দাসত্ব তৈরি হয়েছে, দাসত্ব ভেঙে ফেলার লড়াই। আমাদেরকে গবেষণা করতে হবে, আমাদেরকে রিসার্চ সেল গঠন করতে হবে, কোন কোন ক্ষেত্রে আমাদের দাসত্ব তৈরি হয়েছে, কোন কোন ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে বিকে দেওয়া হচ্ছে, সবগুলো বিষয় নিয়ে আমাদের গবেষণা করতে হবে এবং একটা একটা করে বিষয় আমাদের ধরতে হবে। এটা শুধুমাত্র স্যার, ভারতের সাথে বিগত 15.5 বছরে যে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে, সেই চুক্তিগুলো বাংলাদেশের জনগণ জানে না। এবং প্রথম আমরা যদি বলি 2008 সালে আপনি তো চিফ হুইপ ছিলেন, আপনারা সেই সময় ভারতে প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেই সময় তো আপনারা সংসদে দাবি করেছিলেন যে চুক্তিগুলো প্রকাশ করা হোক। আজ পর্যন্ত প্রকাশ করে নাই। আপনি কি মনে করেন স্যার যে এই চুক্তিগুলো প্রকাশ করার এই অন্তর্বর্তী সরকার কি দ্রুত সময়ের মধ্যে করা উচিত, যারা আপনি যে বুদ্ধিভিত্তিক যে একটি চুক্তি দিয়ে লড়াই করবেন, তুলে ধরবেন সেই চুক্তি? দেখুন, আমি আপনাকে আরেকটা কথা বলি। আমি ছিটমহল নিয়ে গবেষণা করেছি। আপনারা জানেন 2015 সালে যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, আমার এটার একটু জানার সুযোগ, কারণ আমি ছিটমহল নিয়ে গবেষণা করেছি। আমি ভারত বাংলাদেশ যে ল্যান্ড বাউন্ডারি 4000
96 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি নিয়ে আমার কাজ। 2011 সালে যে প্রটোকল হয়েছে, 2015 সালে যে চুক্তি, তার সব কিছু আমি খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমি যখন এই 2015 সালের চুক্তি, 2011 সালের প্রটোকল নিয়ে যখন কাজ করতে যাই, তখন আমাদের ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে কিছুই আমি খুঁজে পাই না, আমাদের হাই কমিশনের ওয়েবসাইটে কিছু খুঁজে পাই না। পাওয়া যায় ভারতের ইন্ডিয়ান হাই কমিশনে গেলে কিছু কিছু পাওয়া যায়। অর্থাৎ কোনো চুক্তি কখনো জনগণের সামনে প্রকাশ করা হয়নি। এই যে চুক্তি নিয়ে যে হাইড অ্যান্ড সিক হয়েছে, সেই চুক্তিগুলো নিয়ে আমাদের একটা, আমি আবার বলছি, একটা রিসার্চ সেল হওয়া দরকার। এবং আপনি জানেন, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি অনেকগুলো চুক্তির কোনো এক্সিট ক্লজ নেই। যেই চুক্তিগুলোর এক্সিট ক্লজ নেই, সেগুলো নিয়ে আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত। কেন চুক্তির, দুই দেশের মাঝে চুক্তির কেন এক্সিট ক্লজ থাকবে না? ফলে আমাদেরকে একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। কেমন, আমাদের শুধু মাঠ গরম করলে চলবে না, আমাদেরকে ঠান্ডা মাথায়, আমাদেরকে ধৈর্যের সাথে প্রত্যেকটা জায়গা খুঁজে বের করে করে আমাদের চোখে চোখ রেখে কথা বলার সময় এখন। আমাদের প্রত্যেকটি জায়গার যে বঞ্চনা, সেটা পুনরুদ্ধার করার সময় এখন। কেমন, ফলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদের নলেজ বেইজ একটা লড়াই আমাদের শুরু করতে হবে।